আইএলটিএস ব্যান্ড 9 স্কোর করা কি আসলেই সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। যদি আপনার কাছে সঠিক ব্লুপ্রিন্টটা থাকে। আজকের এই পর্বে আমরা ঠিক সেই সিস্টেমগুলো নিয়েই কথা বলবো, যা টপ স্কোরারদের বাকিদের থেকে একদম আলাদা করে দেয়। স্ক্রিনে যে কথাটা দেখছেন, সেটা কিন্তু একদম সত্যি। বেশিরভাগ সময়ই আমাদের বলা হয়, যত পারো প্র্যাকটিস টেস্ট দাও। কিন্তু সমস্যা হলো, অনেকেই ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করেও স্কোরে তেমন কোনো পরিবর্তন দেখতে পায় না। কারণটা কি? কারণটা হলো, তারা সঠিক অ্যাপ্রোচে এগোচ্ছে না। তো ব্যান্ড ৯ পাওয়ার সেই স্পেশাল অ্যাপ্রোচটা আসলে কি? আজকের আলোচনায় আমরা ঠিক সেই স্ট্র্যাটেজিটি দেখব, যা টপ স্কোরাররা ব্যবহার করে। এটা শুধু হার্ড ওয়ার্ক না, এটা হলো স্মার্ট ওয়ার্ক। চলুন তাহলে শুরু করা যাক লিসেনিং টেস্ট দিয়ে। এই সেকশনটাকে বলা যেতে পারে একটা ফোকাস গেম। এখানে আসল চ্যালেঞ্জটা শুধু মন দিয়ে শোনা নয়, বরং এটা বোঝা যে ঠিক কোন জায়গায় ফোকাস করতে হবে। দেখুন, আইএলটিএস লিসেনিং টেস্টের একটা গোপন ব্যাপার আছে, যেটাকে বলে হিডেন ডিফিকাল্টি কার্ভ। মানে পার্ট 1 আর 2 বেশ সোজা অ্যানসারটা থাকে, কিন্তু আসল খেলাটা শুরু হয় পার্ট 3 আর 4 থেকে। এখানে টপিকসগুলো একাডেমিক হয়, আলোচনা জটিল হয় এবং বেশিরভাগ নম্বর এখানেই কাটা যায়। আর এই সমস্যার সমাধান হলো 80-20 রুল। ব্যাপারটা কি? ব্যাপারটা খুব সিম্পল। সাধারণভাবে সবাই 4টা পার্টি সমান সময় দেয়। কিন্তু স্মার্ট অ্যাপ্রোচ হলো, আপনার প্রস্তুতির ৮০ ভাগ সময় বা ৮০ ভাগ ফোকাস করা উচিত পার্ট 3 আর 4 এর উপর। কারণ এই 2টা পার্টি আপনার ব্যান্ড 9 স্কোর আটকে রেখেছে। কিন্তু শুধু কঠিন পার্টে ফোকাস করলেই কি হবে? পুরো ৩০ মিনিট সেই মনোযোগটা ধরে রাখাও তো একটা বড় চ্যালেঞ্জ। এর জন্য একটা দারুণ টেকনিক আছে, যেটাকে বলা হয় ম্যারাথন মেথড। ঠিক যেমন একজন দৌড়বিদ ম্যারাথনের জন্য নিজেকে তৈরি করে, ঠিক সেইভাবেই পরীক্ষার জন্য মানসিক শক্তি তৈরি করা। তো এই ম্যারাথন মেথডটা কাজ করে কিভাবে? খুবই সিস্টেম্যাটিক। আপনি শুরু করবেন প্রথম সপ্তাহে মাত্র ৫ মিনিট টানা মনোযোগ দিয়ে। পরের সপ্তাহে সেটি বাড়িয়ে করবেন ১০ মিনিট। এভাবে ধীরে ধীরে, মানে ১৫ মিনিট, ২০ মিনিট করে পঞ্চম সপ্তাহে গিয়ে আপনি পুরো ৩০ মিনিট মনোযোগ ধরে রাখার প্র্যাকটিস করবেন। এতে আপনার ব্রেইন ঠিক পরীক্ষার দিনের জন্য তৈরি হয়ে যাবে। আচ্ছা, লিসেনিং এর ফোকাস গেমটা তো বোঝা গেল। এবার আসা যাক রিডিং সেকশনে। এই সেকশনটাকে আমরা বলতে পারি দ্য ডিটেইল ডিটেকটিভ। এখানেও একটা কমন ভুল ধারণা রয়েছে, যা অনেকেই স্কোর কমিয়ে দেয়। ক্যামব্রিজের পলিন কোলেনের এই কথাটা খেয়াল করুন, শিক্ষার্থীদের শুধু দ্রুত পড়তে বলাটা একটা ভয়ানক পরামর্শ। কেন? কারণ এটা সবথেকে জরুরি স্কিল, অর্থাৎ ক্লোজ রিডিং বা খুঁটিয়ে পড়ার গুরুত্বটাকে উপেক্ষা করে দেয়। সবাই বলে স্কিম করো, কিন্তু আসল কাজটা হয় অন্য জায়গায়। ব্যাপারটা অনেকটা এমন, ধরুন স্কিমিং এবং স্ক্যানিং হলো আপনার ম্যাপ, যা আপনাকে বলে দেয় গুপ্তধনটা ঠিক কোথায় আছে। কিন্তু গুপ্তধনের বাক্সটা খোলার জন্য, মানে সঠিক উত্তরটা বের করার জন্য, আপনার ক্লোজ রিডিং এর চাবিটা লাগবেই। শব্দে শব্দে, লাইনে লাইনে মন দিয়ে পড়াই হলো ক্লোজ রিডিং। তো রিডিং এর জন্য আমাদের কাছে ৩টি টুল আছে। প্রথমটি হলো স্কিমিং, মানে পুরো প্যাসেজটার উপর চোখ বুলিয়ে একটা সাধারণ ধারণা নেওয়া। তারপর প্রশ্ন পড়ে নির্দিষ্ট শব্দ খোঁজার জন্য আমরা করি স্ক্যানিং। আর যখনই আমরা উত্তরের সম্ভাব্য জায়গাটা পেয়ে যাই, তখনই ব্যবহার করতে হয় আমাদের সবথেকে শক্তিশালী টুল ক্লোজ রিডিং, মানে খুঁটিয়ে পড়া। আরেকটা কথা মনে রাখতে হবে, রিডিং টেস্ট কিন্তু শুধু শব্দ মেলানোর খেলা নয়, এটা হলো অর্থ মেলানোর খেলা। পুরো পরীক্ষাটাই একটা সিনোনিম আর প্যারাফ্রেজিং দিয়ে সাজানো। মানে প্যাসেজে হয়তো লেখা আছে বার্ষিক আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে, আর প্রশ্নে থাকতে পারে বাৎসরিক উপার্জনে যথেষ্ট প্রবৃদ্ধি দেখা গিয়েছে। শব্দগুলো আলাদা, কিন্তু মানেটা কিন্তু একই। এই মিলটা যে ধরতে পারে, সেই আসল ডিটেকটিভ। ওকে, রিডিং এর ডিটেকটিভ পর্ব শেষ। এবার চলুন রাইটিং সেকশনে, যেখানে আসল শক্তিটাই হলো স্ট্রাকচার বা কাঠামো। এখানে আপনার লেখা কতটুকু গোছানো, তার উপরেই কিন্তু স্কোর নির্ভর করে। বিশেষ করে একাডেমিক রাইটিং টাস্ক অনের জন্য একটা পরীক্ষিত কাঠামো আছে। একদম সহজ। প্রথমে একটা ভূমিকা, যেখানে আপনি প্রশ্নটাকে নিজের ভাষায় লিখবেন। তারপরে একটা ওভারভিউ, যেখানে আপনি ২ থেকে ৩টা মূল পয়েন্ট বলবেন। আর শেষে ২টা বডি প্যারাগ্রাফে সেই পয়েন্টগুলোর বিস্তারিত বর্ণনা দিবেন। এই ফর্মুলাটা কিন্তু দারুণ কাজের। আর টাস্ক 2 এর জন্য আপনাকে মূলত ৫ ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হবে। যেমন কোনো বিষয়ে মতামত দেওয়া, ২টি ভিন্ন দিক আলোচনা করা,
বা কোনো সমস্যার কারণ বা সমাধান খুঁজে বের করা। প্রশ্নটা ঠিক কী চাইছে সেটি ধরতে পারাটাই কিন্তু ভালো একটা উত্তর লেখার প্রথম ধাপ। রাইটিং এর কাঠামো তো গেল। এবার শেষ পর্ব, স্পিকিং। এখানেও কিন্তু ফ্লুয়েন্সি বা সাবলীলভাবে কথা বলার জন্য ম্যাজিকের দরকার নেই। দরকার একটা ভালো সিস্টেমের। চলুন দেখি সেই ভালো কনফিডেন্স সিস্টেমটা কি। স্পিকিং পার্ট 2 তে একটা কমন সমস্যা হয়। এটাকে বলা যায় 60 সেকেন্ড প্রিন্ট। পরীক্ষার্থীরা কিউ কার্ডের বুলেট পয়েন্টের উত্তরগুলো এত দ্রুত দিয়ে যায় যে ১ মিনিটের মধ্যে তাদের কথা শেষ হয়ে যায়। কিন্তু তাদের কথা তো বলতে হবে পুরো ২ মিনিট। তো এই সমস্যা থেকে বাঁচার উপায় কি? উপায় হলো শুধু ওই বুলেট পয়েন্টগুলোর মধ্যে আটকে না থেকে কথা বলার জন্য আরও আইডিয়া জেনারেট করা। আর তার জন্য একটা ফ্রেমওয়ার্ক দরকার, যা আপনাকে পুরো ২ মিনিট কথা বলতে সাহায্য করবে। এই ফ্রেমওয়ার্কটার নাম হলো টপিক ডায়মন্ড ফ্রেমওয়ার্ক। এটা খুবই কার্যকর। আপনি শুরু করবেন একটা সাধারণ ভূমিকা দিয়ে। তারপর মূল টপিকটার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন। যেমন কোনো জায়গার কথা বললে অতীতে কেমন ছিল, এখন কেমন, ভবিষ্যতে কেমন হতে পারে। শেষে একটা সুন্দর উপসংহার। ব্যাস দেখবেন ২ মিনিট অনায়াসে কথা বলতে পারছেন। তো আমরা লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং সবগুলোর স্ট্র্যাটেজি নিয়ে কথা বললাম। এখন প্রশ্ন হলো এই সবগুলোর মধ্যে কি কমন জিনিসটা কি? কোনো একটা সূত্র কি আছে যা সবগুলোকে একসাথে বাঁধে? হ্যাঁ, অবশ্যই আছে। আর সেটি হলো ব্যান্ড 9 মাইন্ডসেট। মানে হলো ঘন্টার পর ঘন্টা শুধু প্র্যাকটিস করে যাওয়া নয়, বরং স্ট্র্যাটেজিক্যালি ফোকাস করা। শুধুমাত্র কিছু ট্রিক্স না শিখে আসল দক্ষতাগুলো অর্জন করা, আর এলোমেলোভাবে প্র্যাকটিস না করে একটা সিস্টেম মেনে চলা। আসল কথা হলো শুধু ইংরেজি জানলে হবে না, পরীক্ষাটাকেও বুঝতে হবে। তাহলে শেষ করার আগে নিজেকে একটা প্রশ্ন করুন। আপনার অনুশীলনটা কি শুধু ব্যস্ত থাকার জন্য, নাকি সত্যি একজন বিশেষজ্ঞ হওয়ার জন্য? উত্তরটা আপনার প্রস্তুতির পুরো ধরনটা কিন্তু বদলে দিতে পারে। আর আইএলটিএস এর কোন পার্টটি আপনাকে সবথেকে বেশি কষ্ট দিচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানান। থ্যাংক ইউ ভেরি মাচ।